নমস্কার, ইতিহাসের প্রথম ক্লাসে আপনাদের স্বাগত জানাই। আমি সুমন মুখার্জি। ইতিহাসের সমস্ত ক্লাসগুলোতে সবগুলো টপিক ওয়াইজ আসবে। ভারতের ইতিহাসে প্রাচীন ভারতের ইতিহাস, মধ্যযুগের ভারতের ইতিহাস, আধুনিক যুগের ভারতের ইতিহাস এবং ভারতের স্বাধীনতা সংগ্রাম। সেই সঙ্গে স্বাধীনতা উত্তর ভারতের যে অবস্থান সেগুলো সম্পর্কেও ভিডিও পরপর আসবে। সেই সঙ্গে বিশ্ব ইতিহাসের যে চ্যাপ্টারগুলো আছে, বিশেষ করে ইউরোপের ইতিহাসটা, যেগুলো বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় যেখান থেকে কোশ্চেন জিজ্ঞাসা করে, সমস্ত কিছু চ্যাপ্টার ওয়াইজ আলোচনা এই ক্লাসে আসবে। তো আজকের প্রথম ক্লাস, প্রথম ইতিহাস কী, তার ধারণা এবং ইতিহাসের উপাদান। সেই ইতিহাসের উপাদানের যে একটা বিশেষ গুরুত্বপূর্ণ উপাদান, সেটা হলো সাহিত্য। আর এই সাহিত্য দিয়েই শুরু হবে আজকের ক্লাস, ইতিহাসের উপাদান। তার আগে আমাদের জানতে হবে ইতিহাস কী, এই ইতিহাস চর্চা কোথায় প্রথম শুরু হয়েছিল, আর এই ইতিহাস চর্চার উপাদানগুলো কী কী, সাহিত্য কী, সাহিত্যের প্রকার কী, প্রকারভেদ কী আছে, সেই সমস্ত প্রকারভেদগুলো জেনে আমাদের ভারতে ইতিহাস লেখার ক্ষেত্রে সাহিত্যের অবদান কতটা, এই সমস্ত কিছু চর্চা এই ক্লাসে হবে। তো যারা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রস্তুতি নাও, তোমরা এই ক্লাসগুলো ফলো করতে পারো। এছাড়াও যারা বিভিন্ন স্কুলে পড়ছো, বিভিন্ন ক্লাসে, সেখানেও এই ক্লাসগুলো তোমাদের জন্য উপযোগী হবে। তো আজকে সকলকে স্বাগতম জানিয়ে আমার ক্লাসে প্রথম ক্লাস শুরু হচ্ছে। তো ইতিহাস চর্চা প্রথম গ্রিস দেশে শুরু হয়েছিল। প্রাচীন যুগে গ্রিসে একটা আখড়া বসতো, আড্ডা বসতো। সেই আড্ডাতে বিভিন্ন কিছু নিয়ে চর্চা হতো, দর্শন, সাহিত্য, ইতিহাস। তখন ইতিহাসের উদ্ভাবন হয়, হিস্টোরিয়া নামে একটা শব্দের উদ্ভব হয়, সেখান থেকে হিস্ট্রি কথাটি আসে। প্রাচীন গ্রিক ঐতিহাসিক হেরোডোটাস, যাকে ইতিহাসের জনক বলা হয়, তিনি প্রথম ইতিহাস নিয়ে চর্চা করতে শুরু করেন। এছাড়া থুকিডিডিস এবং মিশরীয় সভ্যতাতে এবং ইতালির সভ্যতা, যা আগে রোম সভ্যতা নামে পরিচিত ছিল, সেখানেও প্লিনি, প্লুটার্ক, বিভিন্ন রকম যারা ঐতিহাসিক ছিলেন, তারা চর্চা শুরু করেন। ইতিহাসের ধারণা আমরা এভাবেই পাই। ইতিহাস পুরনো দিনের যে ঘটনাবলী, তার সঙ্গে বর্তমান যুগের যে দিশা, সেটা নির্ধারণ করে। পুরনো যুগের ঘটনাবলীর সঙ্গে আমরা আলোকপাত করে যে জিনিসটা খুঁজে আনি, সেটাকে আমরা ইতিহাস বলে বুঝতে পারি। তো ইতিহাসগুলোকে বিভিন্ন যুগে ভাগ করা যায়। যেমন ভূগোলকে বিভিন্ন যুগে ভাগ করা যায়, ভৌগোলিক যুগে। ইতিহাসেরও বিভিন্ন যুগ আছে। তো প্রথমত আমরা এই যুগগুলোকে বিভিন্ন আলাদা আলাদাভাবে দেখতে পারি, যেমন পাথরের যুগ, ধাতুর যুগ। এছাড়াও ইতিহাসকে জেনারেলি আমরা তিনটে ভাগে ভাগ করতে পারি, তিনটে যুগে আমরা আলোচনা করতে পারি। প্রথম যেটাকে আমরা, যে যুগটার কথা আমরা প্রায়, যেখানে মানুষের কোনো রকম কোনো লেখা আবিষ্কৃত হয়নি, অর্থাৎ সেই যুগে আমরা ধরে নিতে পারি মানুষ লিখতে পারতো না। এটা আমাদের অনুমান। হয়তো তারা লিখতে পারতো, কিন্তু আমরা সেসব প্রত্নতাত্ত্বিক উপাদানের মাধ্যমে সেই জিনিসগুলো এখনও খুঁজে পেতে পারিনি, আমরা সেগুলো সক্ষম হয়নি খুঁজে নিয়ে আসতে। তো সেই যুগটাকে আমরা বলে থাকি প্রি হিস্ট্রিক যুগ। এটার বাংলা নাম হলো প্রি হিস্টোরিক যুগ। এটার বাংলা নাম হলো প্রাক ঐতিহাসিক যুগ। প্রাক ঐতিহাসিক যুগ, যেখানে আমরা কোনোরকম কোনো লিখিত উপাদান পাইনি, অর্থাৎ সাহিত্য তো পাইনি, কোনোরকম কোনো লিখিত উপাদান সেখানে আমরা পাইনি, অর্থাৎ সেই যুগে মানুষ লিখতে জানতো না, মোটামুটি আমরা এটা ধরে নিতে পারি। পরবর্তী একটা ইতিহাসের যুগ আছে, যেখানে আমরা দেখতে পাই যে মানুষ লিখতে পেরেছিল, মানুষের লেখা ছিল, কিন্তু আমরা সেই লেখা আজ পর্যন্ত পাঠোদ্ধার করতে পারিনি। তো সেই ইতিহাসের যুগকে আমরা প্রোটো হিস্ট্রি বলে থাকি, প্রোটো হিস্ট্রি, বা এটাকে আমরা প্রায় ইতিহাসের যুগ বলা হয়ে থাকি, প্রায় ইতিহাসের যুগ। প্রি হিস্টোরিক্যাল যুগ, যেটা আমরা প্রি হিস্টোরিক যুগ পেলাম বা প্রাক ঐতিহাসিক যুগ পেলাম, এরকম যুগ আমরা ভারতে দেখতে পাই। প্রস্তর যুগগুলো, প্রাচীন প্রস্তর যুগ, মধ্য প্রস্তর যুগ, নব্য প্রস্তর যুগ। সেইখানে মানুষ, আমরা জানি ভীমবেটকা নামে একটা গুহা আবিষ্কৃত হয়েছে মধ্যপ্রদেশে, সেখানে গুহা চিত্র পাওয়া গেছে, কিন্তু লেখা হিসাবে লিপি সেই যুগে কোনোরকম কোনো লেখ পাওয়া যায়নি। তো এটাকে আমরা পাথরের যুগ বা স্টোন এজে রাখতে পারি ভারতের ক্ষেত্রে, এবং পৃথিবীর বিভিন্ন স্টোন এজে, বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন দেশের স্টোন এজে, সেখানে কিন্তু মানুষ কোনোরকমভাবে লিখতে জানতো না। তো সেগুলো প্রাক ঐতিহাসিক যুগ বা প্রি হিস্টোরিক্যাল এরা। এরপর প্রোটো হিস্টোরিক্যাল এরা, যেখানে আমরা প্রায় ইতিহাসের যুগ পাই, সেখানে মানুষের লেখা অনেক কিছু আমরা দেখতে পাই, মানুষ অনেক কিছু লিখে গিয়েছিল, কিন্তু আজ পর্যন্ত আমরা সেগুলোকে পড়তে পারিনি বা পাঠোদ্ধার আমরা করতে পারিনি। সেরকম যুগকে আমরা প্রোটো হিস্ট্রি বা প্রায় ইতিহাসের যুগ বলে থাকি। তো সেরকম যুগের উদাহরণ ভারতের ক্ষেত্রে আছে হরপ্পা সভ্যতা, সিন্ধু সভ্যতা। তো সিন্ধু লিপি আমরা পেয়েছি, সিন্ধু লিপি। এই সিন্ধু লিপিকে আজ পর্যন্ত আমরা পাঠোদ্ধার করতে পারিনি, এটা প্রায় ইতিহাসের যুগ। পরবর্তীকালে আমরা দেখতে পাই যে হিস্টোরিক্যাল যুগ বা হিস্টোরিক যুগ, ঐতিহাসিক যুগ। এই ইতিহাসের যুগে মানুষ লিখতে পেরেছে, এবং কি সেই লেখাগুলো আমরা পড়ে উদ্ধার করতে পেরেছি, পাঠোদ্ধার তাদের সক্ষম, আমাদের পাঠোদ্ধার সেগুলো আমরা সক্ষম করতে পেরেছি, আমরা পড়ে উদ্ধার করতে পেরেছি। এরকম একটা লিপি আমরা দেখতে পাই জেমস প্রিন্সেপের। সম্রাট অশোকের শিলালিপিগুলো তিনি পাঠোদ্ধার প্রথম করেছিলেন 1835 খ্রিস্টাব্দে। স্যার জেমস প্রিন্সেপ 1835 খ্রিস্টাব্দে তিনি অশোকের শিলালিপি প্রথম পাঠোদ্ধার করেন। এটার ঘটনা আমরা জানি। প্রথম আমাদের যে লিপিটা পাঠোদ্ধার করা গেছিল মৌর্য যুগের,
তো সেটা আমাদের ভারতের ক্ষেত্রে ইতিহাসের যুগ। মৌর্য যুগ আমরা জানি প্রায় খ্রিস্টপূর্ব 300 বা 300 পরবর্তী অব্দে, আমরা যদি বলতে পারি যে খ্রিস্টপূর্ব চতুর্থ শতকে। তো এরকম একটা অবস্থায় আমরা সেই যুগের কথা, ইতিহাসের যুগে ভারতে প্রথম চলে এলো, আমরা দেখতে পেলাম। নেক্সট আমরা ইতিহাসের যুগগুলো আমরা ডিটেলসে দেখলাম। এরপর আমাদের যেটা প্রধান বিষয় আলোচনার সেটা হলো সাহিত্য। এই সাহিত্যের আলোচনা করতে গিয়ে আমাদের দেখতে হবে যে সাহিত্য কত প্রকারের এবং কি ভারতের ক্ষেত্রে সাহিত্য কতটা গুরুত্বপূর্ণ ইতিহাস রচনার ক্ষেত্রে। বিভিন্ন ঐতিহাসিকদের মনে প্রশ্ন একটা উঠেছে যে ভারতের ক্ষেত্রে ইতিহাস রচনার ক্ষেত্রে প্রধান যেটা গুরুত্বপূর্ণ উপাদান সেটা হলো প্রত্নতাত্ত্বিক উপাদান। কেননা ভারতের যেসব সভ্যতার আমরা পরিচয় পাই, ইতিহাসের গ্রন্থাবলী যেগুলো পাই, সেগুলো মোটামুটিভাবে দ্বাদশ খ্রিস্টাব্দে লেখা, মোটামুটি দ্বাদশ খ্রিস্টাব্দে, অর্থাৎ ওই 1200 খ্রিস্টাব্দের আগে লেখা। যেটার প্রথম ভারতের ঐতিহাসিক গ্রন্থ, সেই প্রথম ইতিহাসের গ্রন্থটার নাম ভারতের রাজতরঙ্গিনী, কলহনের লেখা রাজতরঙ্গিনী। এটা কি ভারতের প্রথম ইতিহাসমূলক গ্রন্থ বলা হয়, কারণ এই রাজতরঙ্গিনী গ্রন্থে পক্ষপাতিত্বমূলক কোনো রকম লেখা নেই, সেখানে শুধুমাত্র কিছু ইতিহাসের তথ্যকে তুলে ধরা হয়েছে। এই জন্যই এটা কি প্রথম ঐতিহাসিক গ্রন্থ হিসাবে তুলে ধরা হয়। মোটামুটি ওই 1100 খ্রিস্টাব্দের পরে সেটাকে লেখা হয়েছিল, কাশ্মীরের ইতিহাস নিয়ে রাজতরঙ্গিনী, কলহন লিখেছিলেন এটা। তার আগের যে কাহিনীগুলো ছিল সেগুলো প্রশস্তি বাক্য, রাজাদের বিভিন্ন রকম যে রাজাদের যে যুদ্ধ জয় বা রাজাদের যে কাহিনী, সেগুলোকে নিয়ে বাড়িয়ে লেখা তাদের কিছু সভাকবিদের, আর কিছু বিদেশি বিবরক যারা রাজার আশ্রয়ে এসেছিলেন, তো তাদের রাজার কাহিনী নিয়ে লেখা সেই ইতিহাস। তো সেই ক্ষেত্রে সেই বইগুলোকে ঐতিহাসিক বইয়ের মর্যাদা দেওয়া হয়নি। সেই জন্য ভারতের ইতিহাসে সাহিত্যের গুরুত্ব ততটাও নেই। ভারতের ইতিহাস জানতে গেলে প্রধানত আমাদের যেটা জানতে হয় সেটা হলো প্রত্নতাত্ত্বিক উপাদানের উপর ভিত্তি করে। এই প্রত্নতাত্ত্বিক উপাদানের ইতিহাস যদি আমরা জানতে চাই, সেক্ষেত্রে আমরা একটা জিনিসই দেখতে পাই যে প্রত্নতাত্ত্বিক ইতিহাসের যে ঘটনাটা সেটা আমাদের ব্রিটিশ যুগে শুরু হয়েছিল। আমাদের ওই বঙ্গভঙ্গ সময়ের আগে 1904 খ্রিস্টাব্দে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার প্রতিষ্ঠা করা হয়। সে সময় তার প্রধান ছিলেন আলেকজান্ডার কানিংহাম। তো তাকেই ভারতের প্রত্নতত্ত্বের জনক বলা হয়, ডক্টর আলেকজান্ডার কানিংহামকে। তখন জন মার্শান নামে একজন ব্যক্তি তখন আসেন 1920 খ্রিস্টাব্দের দিকে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াতে, ভারতের প্রত্নতত্ত্ব বিভাগে, এবং তিনি দেখেন যে ভারতের উত্তর পশ্চিম অংশে যেখানে আলেকজান্ডার ভারত আক্রমণ করেছিল যে দিকটা দিয়ে, সেখানে আলেকজান্ডারের বিভিন্ন রকম কিছু প্রত্নতাত্ত্বিক নিদর্শন পাওয়ার জন্য তিনি সেখানে খোঁড়াখুঁড়ির চেষ্টা করেন। একজন বাঙালি প্রত্নতত্ত্ববিদ রাখাল দাস বন্দ্যোপাধ্যায়, ডক্টর রাখাল দাস বন্দ্যোপাধ্যায়ের উপর তিনি ভার দেন এবং তিনি সেখানে গিয়ে খোঁড়াখুঁড়ি শুরু করেন দয়ারাম সাহানিকে সঙ্গে নিয়ে। রাখাল দাস বন্দ্যোপাধ্যায় 1921 খ্রিস্টাব্দে প্রথম পাঞ্জাবের মন্ডকুমারী জেলায়, বর্তমানে যেটা পাকিস্তানে অবস্থিত, সেখানে হরপ্পা সভ্যতার খোঁজ পান। তো তখন থেকে ভারতের ইতিহাসে প্রত্নতত্ত্বের একটা গুরুত্ব উঠে এসেছিল এবং প্রত্নতাত্ত্বিক ইতিহাস ভারতের প্রাচীন ইতিহাস জানার জন্য খুব গুরুত্বপূর্ণ উপাদান, একটা প্রত্নতাত্ত্বিক উপাদান। সাহিত্যিক উপাদান সেভাবেও না হলেও বিভিন্ন ঐতিহাসিকের সমালোচনা করেন যে ভারতের সাহিত্যগুলো সেভাবে উন্নত নয় ইতিহাস জানার জন্য, কারণ সেখানে কিছু কল্পকাহিনী, কিছু গড়ন ভিত্তিক লেখা আছে। কিন্তু তবুও ডক্টর রমেশচন্দ্র মজুমদার, বিখ্যাত ঐতিহাসিক, তিনি বলেন যে ভারতের ইতিহাস রচনার জন্য যথেষ্ট উপাদান বা ঐতিহাসিক চেতনা যে ভারতবর্ষের মানুষের মধ্যে ছিল না তা নয়, কিন্তু সেখানে উৎসাহের অভাব ছিল। কিন্তু তৎসত্ত্বেও ভারতের ইতিহাসের কিছু কিছু উপাদান আমরা দেখতে পাই। যেমন পৃথিবীর সবচেয়ে প্রাচীনতম ধর্মীয় কোনো গ্রন্থ যদি থাকে সেটা আর্যদেরই, আর্য সভ্যতার নিদর্শন এবং তার যে আর্য সভ্যতা ভারতে গড়ে উঠেছিল তার কাহিনী এই বৈদিক সভ্যতা থেকে পাওয়া যায়। বৈদিক যে সাহিত্যগুলো আছে সেগুলো থেকে পাওয়া যায়। তো পৃথিবীর প্রাচীন ধর্মগ্রন্থ হলো ঋগ্বেদ। এই ঋগ্বেদের ইতিহাস আমরা জানলেই আর্যদের কথা আমরা জানতে পারি। তো সেক্ষেত্রে আমরা সাহিত্যিক উপাদান সেখানে পেয়ে যাচ্ছি, যেটা খ্রিস্টপূর্ব 1500 অব্দে যেটা আমাদের হয় বেদ লেখা হয়েছিল, সেখান থেকে আমরা তার ইতিহাস জানতে পারি। তো আমাদের যদি সাহিত্যিক উপাদানগুলোকে ব্যাখ্যা করতে বলা হয় তাহলে আমরা দুভাবে এটাকে ব্যাখ্যা করতে পারি। প্রথমত সাহিত্যিক হিসাবে আমরা দেখতে পারি যে দেশের কিছু মানুষদের দ্বারা লেখা সাহিত্য এবং বিদেশের কিছু মানুষদের দ্বারা লেখা সাহিত্য, সাহিত্যিক বা ঐতিহাসিকদের দ্বারা লেখা সাহিত্য। তো দেশীয় এবং বিদেশি সাহিত্যের মধ্যে আমরা এটাকে ভাগ করতে পারি। এছাড়া আমরা ভাগ করতে পারি কিছু আলাদা আলাদা, কারণ সেই সময় ভারতে যেসব সাহিত্যগুলো লেখা হতো বেশিরভাগ ধর্ম নিয়ে ধর্মীয় সাহিত্য হিসাবেই লেখা হতো। এছাড়া কিছু সেকুলার সাহিত্য লিটারেচার ছিল যেগুলোকে আমরা ধর্মনিরপেক্ষ সাহিত্য বলি, তো সেগুলো আমরা আলাদা আলাদাভাবে ভাগ করে দেখতে পারি। তো সেক্ষেত্রে আমরা যদি দুটো ভাগে ভাগ করি সাহিত্যের উপাদানকে, দেশি সাহিত্য এবং বিদেশি সাহিত্য, দেশি সাহিত্যের মধ্যে বিদেশিটা বেশিরভাগ ক্ষেত্রে ভ্রমণমূলক, আর এছাড়া আমাদের যে বিভিন্ন কাহিনীমূলক, ভ্রমণমূলক এবং তথ্যমূলক বিবরণ আমরা বিদেশিতে পেয়ে থাকি, বিদেশি সাহিত্যে। কিন্তু দেশীয় সাহিত্যের ক্ষেত্রে আমাদের অন্যরকম জিনিস দেখতে পাই। প্রথমত দেশি সাহিত্য যেভাবে শুরু হয়েছিল সেটা ধর্মীয় গ্রন্থগুলোকে কেন্দ্র করে। তো সেক্ষেত্রে আমরা যেটা পাই দেশি সাহিত্যে, দু ধরনের আমরা দেশি সাহিত্য পাই। একটা হলো ধর্মীয় গ্রন্থ।
ধর্মীয় গ্রন্থ, আর অন্যটা হলো ধর্মনিরপেক্ষ গ্রন্থ। প্রাচীন ভারতের ধর্মনিরপেক্ষ যে গ্রন্থগুলো আছে সেগুলোও মোটামুটি ধর্ম ঘেঁষা, কিন্তু কিছুটা হলেও তাদের উপাদানমূলক যে ঘটনাবলী সেগুলো আলাদা। সেক্ষেত্রে আমরা সেগুলোকে আলাদাভাবে ভাগ করে রাখতে পারি। ধর্মীয় সাহিত্যের মধ্যে আমরা প্রথমে যদি দেখতে চাই তাহলে ঋগ্বেদ খ্রিস্টপূর্ব 1500 অব্দে মোটামুটি লেখা হয়েছিল। আর বৈদিক টোটাল যে সাহিত্যগুলো আছে সেই সমস্ত সাহিত্যগুলো খ্রিস্টপূর্ব 1500 অব্দ থেকে খ্রিস্টপূর্ব 500 অব্দের মধ্যে লেখা হয়েছিল বলে জানা যায় ঐতিহাসিকদের বিবরণ থেকে। আপাতত এটুকুই জানা গেছে। ঋগ্বেদ ছিল প্রাচীন কোনো ধর্মগ্রন্থ, সবচেয়ে পুরনো, যেটার সাহায্যে আর্যদের আগমন, আর্যদের ভারতে বসবাস এবং তাদের ইতিহাস, সেখানে 10 রাজার যুদ্ধ এবং অনার্যদের সঙ্গে যুদ্ধের মাধ্যমে আর্যদের কর্তৃত্ব স্থাপন, তাদের রাজনৈতিক জীবন, সেখানে কিভাবে সভা সমিতি বিধাতার মাধ্যমে সমাজ তাদের বিভক্ত ছিল, পরিবার ছিল পিতৃতান্ত্রিক। এছাড়া তাদের অর্থনৈতিক জীবন, কিভাবে তারা গাঙ্গেয় উপত্যকায় ছড়িয়ে পড়ে, সেইখানে তারা কি কি কৃষিকাজ করতো, কী ধরনের পশুপালন তারা করতো। লোহার ব্যবহার প্রথম ভারতে আর্যরাই এনেছিলেন, লোহাকে ব্যবহার করতে শিখেছিল আর্যরাই। তো ভারতের লোহযুগ শুরু হয়েছিল আর্যদের আগমনের পর থেকেই। এই সব জিনিসগুলো আর্যদের বিভিন্ন সমাজ, চতুরাশ্রম, বর্ণাশ্রম, সমস্ত কথা আমরা ওই বৈদিক সাহিত্য থেকেই জানতে পারি। ঋগ্বেদ মোটামুটিভাবে আদি বৈদিক যুগে লেখা, অর্থাৎ আর্যদের যখন আগমন ঘটে সেই সময়ে লেখা। ঋগ্বেদের পরে 3টে বেদ লেখা হয়েছিল পরবর্তী বৈদিক যুগে, সামবেদ, অথর্ববেদ এবং যজুর্বেদ। এই 3টে বেদই পরবর্তী বৈদিক যুগে লেখা হওয়ার জন্য যে বৈদিক যুগে বা ভারতে সেই সময় যে পরিবর্তনগুলো এসেছে সেগুলো সুন্দরভাবে লেখা আছে 3টে বেদে। সামবেদ মোটামুটি গানের সুরে গাওয়া হয়, গানের সুরে লেখা এই বেদটা। যজুর্বেদে আচার আচরণ, পূজার পদ্ধতি সমস্ত কিছু লেখা আছে। অথর্ববেদে আর্য এবং অনার্যদের মিশ্র সংস্কৃতি, এছাড়া যে জাদু মন্ত্র সেসবের কথা সেখান থেকে আমরা জানতে পারি। ইতিহাসের বিভিন্ন উপাদান এগুলো থেকে আমরা জানতে পারি। তো এইসবগুলো ছাড়াও আমরা যখন বৈদিক সাহিত্যের আরও কিছু দূর এগিয়ে যাই, পরবর্তীকালে এই 4টা বেদ ছাড়াও বেদের বিভিন্ন ভাগগুলো উঠে এসেছিলো। পরিশিষ্ট বেদ রূপে বেদের 4টা ভাগ উঠে এসেছিলো, বিভিন্ন বেদগুলোর আলাদা আলাদা ভাগ। প্রথমত যে ভাগটা ছিল ব্রাহ্মণ, সেই ব্রাহ্মণ ভাগে বিভিন্ন রীতিনীতি, পূজা আর্চা এইসব নিয়ে আলোচনা সেখানে থাকতো। উপনিষদ, যেটা বেদের শেষ ভাগ, যেটাকে বেদান্ত বলা হয়, সেখানে বেদের যে দার্শনিক তত্ত্ব সেগুলো লেখা থাকতো। এছাড়া আরণ্যক ছিল, অরণ্যে গিয়ে ধর্মচর্চার কথা সেখানে লেখা থাকতো। বেদান্ত, বেদাঙ্গ, বিভিন্ন রকম ব্যবস্থা ছিল, সেগুলো সম্পর্কে আমরা জানতে পারি কীভাবে সাহিত্যের উত্তরণ সে যুগে হয়েছিল। এই বৈদিক সাহিত্য ছাড়াও এই বৈদিক সাহিত্যকে কেন্দ্র করে অনেকগুলো সাহিত্য পরবর্তীকালে গড়ে ওঠে। পরবর্তীকালে আমরা দেখতে পাই যখন বৈদিক যুগ শেষের পথে ষোড়শ মহাজনপদের যুগ আসে, তখন ভারতে প্রতিবাদী আন্দোলন শুরু হয়। এই প্রতিবাদী আন্দোলনের কথাও আমরা জানতে পারি জৈন একটা ধর্মগ্রন্থ ভগবতী সূত্র থেকে, এবং বৌদ্ধ ধর্মগ্রন্থ অঙ্গুত্তর নিকায়। এই দুটো ধর্মগ্রন্থ সেই সময়ে ঠিক লেখা যখন গৌতম বুদ্ধ এবং জৈনদেব, মহাবীর জৈনের আবির্ভাব হয়েছে। এই দুটো গ্রন্থ থেকে আমরা জানতে পারি তখনকার ইতিহাস। তো এই দুটো গ্রন্থ কিন্তু ইতিহাসের উপাদান রূপে খুব গুরুত্বপূর্ণ। বৌদ্ধ যে ধর্মগ্রন্থগুলো আছে, যার মধ্যে জাতক খুব গুরুত্বপূর্ণ একটা গ্রন্থ। এই জাতক গ্রন্থটাতে বুদ্ধদেবের পুনর্জন্মের কাহিনী বা আগেকার যে জন্ম, সেই জন্মের কাহিনীগুলো লেখা আছে। সেই জাতকের কাহিনী ইতিহাসের উপাদান রূপে ততটাও নির্ভরশীল নয়, যেহেতু জাতকের কাহিনীতে কল্প বা কল্পিত চর্চা আছে সেখানে। তবুও জাতকের কাহিনীতে তৎকালীন সমাজের কিছু বৈশিষ্ট্য আমরা পেয়ে থাকি। যেমন মেগাস্তিনিসের কাহিনীতে আমরা জানতে পারি সেই সময় ভারত নাকি 7টে জাতিতে বিভক্ত ছিল, 7টি জাতি। এই ঘটনাটার প্রমাণও কিন্তু আমরা এই জাতকের বই থেকে পাই, যে জাতকের বইয়ে গৌতম বুদ্ধের পূর্বজন্মের কাহিনী আছে, সেখান থেকে আমরা পাই। ভারতের ইতিহাস জানার ক্ষেত্রে বৌদ্ধ ধর্মের আরও কয়েকটি গ্রন্থ আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, যেমন দীপবংশ এবং মহাবংশ, যেখান থেকে আমরা শ্রীলঙ্কার ইতিহাস জানতে পারি। সম্রাট অশোকের আমলে শ্রীলঙ্কাতে বৌদ্ধ ধর্মের প্রসার ঘটেছিল, সেই সময় লেখা হয়েছিল দীপবংশ এবং মহাবংশ। পরবর্তীকালে সেটাকে সংকলিত করা হয় এবং এই দীপবংশ মহাবংশতেও কিছু লোক কথা প্রবেশ করেছিল। সম্রাট অশোকের সম্পূর্ণ কাহিনী আমরা এখান থেকে জানতে পারি না। তো ঐতিহাসিক গ্রন্থরূপে ততটাও দীপবংশ মহাবংশকে ধরা হয় না, কিন্তু তবু উপাদান হিসাবে গুরুত্ব এর আছে। এরপর আমরা বৌদ্ধ সাহিত্যের ক্ষেত্রে আমরা যদি যাই, পরবর্তীকালে অশ্বঘোষ বুদ্ধচরিত লিখেছিলেন। তো অশ্বঘোষের বুদ্ধচরিত থেকেও আমরা বুদ্ধদেবের কাহিনী, বুদ্ধ ধর্ম কীভাবে ছড়িয়ে পড়ে তার কথা আমরা জানি। কল্পসূত্র বলে একটা বই ছিল, জৈন ধর্মগুরু তিনি এই বইটি লিখেছিলেন। জৈন ভগবতী সূত্র বলে আরেকটা বই ছিল। এই বইগুলো থেকেও আমরা তৎকালীন মৌর্য যুগের ইতিহাস সম্পর্কে জানতে পারি। ভদ্রবাহুর কল্পসূত্র থেকেও আমরা জানতে পারি। এছাড়া আরও কিছু বৌদ্ধ এবং জৈন বই থেকেও আমরা ভারতের ইতিহাস সম্পর্কে জানতে পারি। যেমন বৌদ্ধ পণ্ডিত তারানাথের যে ভারতে বৌদ্ধ ধর্মের জন্মের কাহিনী বলে একটা বই আছে, সেখান থেকেও আমরা
বিভিন্ন রকম বৌদ্ধ ধর্মের ইতিহাস সম্পর্কে জানতে পারে। তো ইতিহাসের উপাদানরূপে এই বৌদ্ধ বা জৈন ধর্মগ্রন্থগুলো খুবই গুরুত্বপূর্ণ কিছু উপাদান। পরবর্তীকালে মৌর্য যুগের পরবর্তীকালে ভারতে আজকে যেটাকে আমরা হিন্দু যুগ বলি, সেই যুগের উন্নতি ঘটেছিল গুপ্ত যুগে। তখন সালটা মোটামুটি 320 খ্রিস্টাব্দ থেকে শুরু হচ্ছে সালটা। এই সময় ভারতে বৈদিক সাহিত্যের পুনরুত্থান ঘটে এবং সেই সাহিত্যকে একটু অন্যভাবে লেখা হয়েছিল। সেই সময়ে লেখা হয়েছিল পুরাণগুলো, বিভিন্ন মহাকাব্যগুলো, রামায়ণ মহাভারতের মতো মহাকাব্যগুলো। পুরাণের কথা আমরা যদি জানতে চাই তাহলে পুরাণকে আমরা টোটালি দেখতে পারি যে পুরাণের সংখ্যা ছিল 18টা পুরাণ আমরা দেখতে পাই। এই 18টা পুরাণে রাজাদের ইতিহাস, পৃথিবীর সৃষ্টি, বিশ্বব্রহ্মাণ্ডের সৃষ্টি এবং সেই সময়ে বিভিন্ন যে যুগের ভাগ, সত্যযুগ, কলিযুগ, দ্বাপর, ত্রেতা, এইসব বিভিন্ন যুগের ভাগগুলো সম্পর্কে আমরা চর্চা হতে দেখি পুরাণগুলোতে। পুরাণ কথার অর্থ পুরানো, তো পুরানো দিনের ইতিহাস এই পুরাণে লেখা ছিল, কিন্তু লেখা হয়েছিল গুপ্ত যুগেই। ফলে গুপ্ত যুগের পরবর্তী যুগের কাহিনী এখানে আমরা পাই না, এবং যেগুলো লেখা হয়েছিল বেশিরভাগ ক্ষেত্রেই ধর্মীয় আবেগ এবং রাজাদের যে কাহিনী সেগুলোই ফুটে উঠেছিল বেশি, এবং রাজাদের কাহিনীকে বাড়িয়ে তুলে ধরা হয়েছিল, যেহেতু তাদেরই সফল লোক যে সাহিত্যিকরা তারা লিখেছিলেন এটাকে। পুরাণ ছাড়াও আমরা দেখতে পাই সেই যুগে মহাকাব্যের কাহিনী, মহাকাব্য রামায়ণ এবং মহাভারত সেই যুগেই লেখা হয়েছিল। প্রথম দিকে লেখা হয়েছিল ঐতিহাসিকদের মনে হয় যে রামায়ণ, কারণ রামায়ণে আর্য এবং অনার্যদের মধ্যে একটা যে দ্বন্দ্ব, যে যুদ্ধ, তার কথা সেখানে আছে। সেই যুগের সমাজ বৈদিক যুগের সমাজের সঙ্গে মিল খায়, এই জন্য রামায়ণের কাহিনীকে আগের কাহিনী হিসাবেই অনেক ঐতিহাসিক মনে করেন। মহাভারতের কাহিনীটা আলাদা। মহাভারতের কাহিনীতে ষোড়শ মহাজনপদের প্রত্যেকটি মহাজনপদের উল্লেখ পাওয়া যায়। অঙ্গ, বিরাট, পুরু, পাঞ্চাল ইত্যাদি যে মহাজনপদগুলো ছিল তাদের মগধ সমস্ত কিছুর উল্লেখ পাওয়া যায়। মনে করা হয় এটা নাকি ওই বৌদ্ধ ধর্ম এবং জৈন ধর্ম যখন সূচনা হয় তার আগের কাহিনী, এবং এটা রামায়ণের পরবর্তী কাহিনী মহাভারত। এই মহাভারত পৃথিবীর সবচেয়ে বড় মহাকাব্য রূপে স্বীকৃতি পেয়েছে। প্রায় 90,000-এর বেশি শ্লোক আছে মহাভারতে। মহাভারতের মধ্যে ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান সেটা হলো মহাভারতের শান্তি পর্ব, যেখানে শ্রী মহামহিম ভীষ্ম তিনি কি করছেন, মৃত্যুসজ্জায় বা সরসজ্জায় শুয়ে রাজনীতির জ্ঞান তিনি দিচ্ছেন যুধিষ্ঠিরকে। রাজার কর্তব্য কেমন হওয়া উচিত, রাজাকে শাসন কেমনভাবে করা উচিত তার জ্ঞান দিচ্ছেন। এটা একটা গুরুত্বপূর্ণ উপাদান ইতিহাসের উপাদান হিসাবে। এছাড়া শ্রীকৃষ্ণের মুখের বাণী, যেটাকে আমরা শ্রীমদ্ ভগবদ্ গীতা বলে থাকি, সেই ভাগবত অধ্যায়টাও খুব গুরুত্বপূর্ণ। সেখানে দর্শন তত্ত্বের কাহিনী সেখানে দেওয়া আছে, জীবনের দর্শন। সেই জন্য ইতিহাসের উপাদানরূপে এই দুটো অধ্যায় মহাভারতের খুবই গুরুত্বপূর্ণ। কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাসের লেখা এই মহাভারত পৃথিবীর ইতিহাসে অন্যতম কয়েকটি গ্রন্থের মধ্যে স্থান পেয়েছে। আমরা দেশি সাহিত্যগুলোর চর্চা যখন করছি তখন আমরা দেখতে পাবো কিছু রাজাদের কাহিনী নিয়েও ইতিহাস রচিত হয়েছিল। যেমন আমরা যদি চন্দ্রগুপ্ত মৌর্যের আমলে দেখি, তো সেক্ষেত্রে আমরা বিশাখ দত্তের লেখা নাটক, সেখানে আমরা দেখতে পাবো দেবী চন্দ্রগুপ্তম এবং কৌটিল্যের অর্থশাস্ত্র, এগুলোতে সেই চন্দ্রগুপ্তের কাহিনী এবং সেই সময়ের মগধের রাজ্য শাসন প্রণালী, গুপ্তচর ব্যবস্থা, সমস্ত কিছুর কাহিনী সেখানে লেখা আছে। চন্দ্রগুপ্ত মৌর্যের পরবর্তীকালে আমরা যদি দেখতে চাই তাহলে দেখতে পাবো শুদ্ধকের মিচ্ছকটিকম, অগ্নিমিত্র শুঙ্গ মালবিকাগ্নি মিত্তম, যেটা কালিদাস লিখেছিলেন, অগ্নিমিত্র শুঙ্গ বংশের রাজা, তার কাহিনী সেখানে আছে। এইসব কাহিনীগুলো আমরা দেখতে পাই। পরবর্তীকালে আমরা মেগাস্থিনিসের রচিত ইন্ডিকা, যেটা পরবর্তী বিদেশি বিবরণে যাবে। কিন্তু দেশীয় সাহিত্য হিসাবে আমরা দেখতে পাই কনিষ্কের সময়ে, হর্ষবর্ধনের সময়ে তাদের যে বাণভট্টের লেখা হর্ষচরিত, সমুদ্রগুপ্তের সভাকবি হরিসেনের লেখা কাহিনীগুলো, বিভিন্ন রকম ইতিহাসগুলো আমরা সেই যুগের ইতিহাসের সম্পর্কে যে আমরা ব্যাখ্যা সেগুলো পাই। বিক্রমাঙ্ক দেবচরিত যিনি লিখেছিলেন বিলহন, তিনিও ষষ্ঠ বিক্রমাদিত্য, যিনি চালুক্যের রাজা ছিলেন, কল্যাণীর চালুক্যের রাজা, তার কাহিনী লিখেছিলেন। এরকম কাহিনীমূলক চরিত্র আমরা পাই, করে কাহিনীমূলক উপাদান আমরা ইতিহাসে পেয়ে থাকি। যেমন আমরা যদি বাংলার ইতিহাস জানতে চাই তাহলে আমাদের অবশ্যই সন্ধ্যাক্ষর নন্দীর রামচরিত বইটা দেখতে হবে। এই রামচরিত বইয়ে তিনি সেই তৎকালীন পাল বংশের ইতিহাস তুলে ধরেছেন। রাজা প্রথম মহিপাল, রামপালের কাহিনী, কৈবর্ত বিদ্রোহ, ভীম, দিব্যক, রুদ্রকের কাহিনী সেখানে তিনি তুলে ধরেছেন। খুব ভালোভাবে তিনি রামায়ণের যে ভগবান রাম তার সাথে তার রাজা রামপালের যে কাহিনীটা সুন্দরভাবে তিনি আলোচনা করেছেন। লক্ষণ সেনের রাজসভা এবং বল্লাল সেনের রাজসভা, সেখানেও আমরা দেখতে পাই যে সেন যুগের সাহিত্যগুলো সেই যুগের ইতিহাসের কথা বলে। দেশীয় এই ধরনের কয়েকটা সাহিত্য ছাড়া আমরা যদি বিদেশি সাহিত্যে আসি, সেক্ষেত্রে আমরা দেখতে পাবো হেরোডোটাসই প্রথম তিনি কি বলেছিলেন যে ইন্ডিয়া বা ভারতের কাহিনী উল্লেখ করেছিলেন। এই হেরোডোটাস তিনি বলেছিলেন যে ভারত বা ইন্ডিয়া নামটা তিনি দিয়েছিলেন, গ্রিকরা
সিন্ধু উচ্চারণ করতে পারতো না। তারা যে পারসি বলে একটা বই লিখেছিলেন হেরোডোটাস, সেই পারসি বইয়ে তিনি পারসিক সাম্রাজ্যের কাহিনী উল্লেখ করেন এবং পারস্যের যিনি অধিপতি ছিলেন দরায়ুস, তিনি ভারতের কিছু অংশ অধিকার করেছিলেন। তো সেই জায়গাটা সিন্ধু প্রদেশের কাছাকাছি। তো ভারতকে সেই সময় সিন্ধু নামে চিনতেন গ্রিকের লোকেরা, এবং তারা নাম দেন ভারতকে ইন্দাস। সিন্ধু বলতে পারতেন না, ইন্দাস। সেখান থেকে ইন্ডিয়া নামটারও উৎপত্তি হয়। আমরা একইভাবে জানি ভারত নামের উৎপত্তি কোথা থেকে হয়েছিল, পারসিকরা হিন্দু বলে রাখতো সিন্ধুকে, তো হিন্দুস্তান সেখান থেকে এসেছে। ভারতে ভরত গোষ্ঠীর রাজা ছিল সুদাস। ভরত গোষ্ঠীর রাজা সুদাস, তিনি 10 রাজার যুদ্ধে 10 জন আর্য রাজাকে পরাজিত করেছিলেন। 10 জন অনার্য রাজাকে পরাজিত করেছিলেন। তো তার নাম অনুসারে, এই ভরত গোষ্ঠীর নাম অনুসারে শোনা যায় নাকি ভারত নাম এসেছিল। পরবর্তীকালে যে রাজা ভরত, তিনি ছিলেন নাকি যে দুষ্যন্ত শকুন্তলা তাদের পুত্র, এবং সেই রাজা ভরতের নাম অনুসারেও নাকি হয়েছিল ভারতের নাম। এরকম অনেক কাহিনী পাওয়া যায়। তো বিদেশি সাহিত্য আমরা যদি দেখি, হেরোডোটাস প্রথম ইতিহাস লিখতে গিয়ে তিনি ভারতের কাহিনী লেখেন। এছাড়া ভারতে কিছু মানুষ তখন, বিদেশের মানুষ ব্যবসা বাণিজ্য করতে আসতো, এবং সেখানে একটা গ্রিস দেশের বই পাওয়া যায়, পেরিপ্লাস অফ দ্য ইউরেথিয়ান সি। এটা কিন্তু ভারতের ইতিহাস জানার একটা গুরুত্বপূর্ণ উপাদান। পেরিপ্লাস অফ দ্য ইউরেথিয়ান সি, অর্থাৎ ভারত মহাসাগরের বর্ণনা। সেখানে ভারতের কাহিনী, ভারতের ব্যবসা বাণিজ্য, অর্থনীতির কথা আমরা অনেকটাই জানতে পারি। এই পেরিপ্লাস অফ দ্য ইউরেথিয়ান সি ছাড়াও মেগাস্থেনিসের ইন্ডিকা একটা গুরুত্বপূর্ণ উপাদান ভারতের ইতিহাস জানার জন্য। পাটলিপুত্র নগরীর বর্ণনা, চন্দ্রগুপ্ত মৌর্যের রাজ্য শাসন, সেলুকাসের সঙ্গে তার যুদ্ধ, সমস্ত কাহিনী, পাটলিপুত্র নগরী কীভাবে বিচার ব্যবস্থা, শাসন ব্যবস্থা চলতো, তার সমস্ত কাহিনী এই ইন্ডিকা বই লেখা আছে। গ্রিক্স এবং রোমান সাহিত্যিকদের যে বিভিন্ন সাহিত্য আছে, যেমন টলেমির লেখা জিওগ্রাফিয়া, প্লিনির ন্যাচারাল হিস্টোরিয়া, এছাড়া আরও অন্যান্য ডায়োনিয়াস, বিভিন্ন সাহিত্যিকদের উপাদানগুলো থেকে আমরা ভারতের কথা তখন জানতে পারি। পলিবিয়াস বলে একজন বিখ্যাত লেখক ছিলেন, তিনি ভারতে ব্যাক্ট্রিয় গ্রিসদের ইতিহাস লিখেছিলেন। তো সেখানেও ব্যাক্ট্রিয় গ্রিসদের সম্পর্কে বা ভারতের ইতিহাস সম্পর্কে সেখানে আমরা জানতে পারি। এছাড়া গ্রিস দেশের সাহিত্য পরবর্তীকালে ভারতে যখন চীনা পরিব্রাজকরা আসতে শুরু করে, তো চীন দেশের কিছু সাহিত্যিকদের ইতিহাসও আমরা সেখানে জানতে পারি। যেমন দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময়ে ফাহিয়েন বলে একজন চীনা পরিব্রাজক এসেছিলেন। তিনি এখানে এসে ফোক ও কি বলে একটি বই লেখেন, এবং সেখানে তিনি দেখান যে চন্দ্রগুপ্তের আমলে ভারতের যে বৌদ্ধ অঞ্চলগুলো আছে, সেই দ্বিতীয় চন্দ্রগুপ্ত আমলের বৌদ্ধ অঞ্চলগুলো, বিশেষ করে বৌদ্ধ ধর্ম মত সম্পর্কে তার একটা মতামত তিনি দেন, এবং সেই জিনিসগুলো থেকে আমরা ইতিহাস জানতে পারি। পরবর্তীকালে নালন্দা বিশ্ববিদ্যালয়ে কুমারগুপ্তের আমলে শুরু হয়েছিল, গুপ্ত সম্রাট, এবং হিউয়েন সাং তিনি এসেছিলেন ভারতে। রাজা ছিলেন হর্ষবর্ধন, তখন উত্তর ভারতের রাজা হর্ষবর্ধনের রাজসভায় তিনি আসেন, এবং তিনি রাজার যথেষ্ট প্রশংসা করেন। নালন্দা বিশ্ববিদ্যালয়ে তিনি পড়াশোনা করেন। ভারতে তিনি অনেক বছর ছিলেন, এবং ভারত সম্পর্কে তিনি একটি বইও লেখেন, শি ইউকি। সেখানেও তিনি ভারতের বর্ণনা তিনি দেন। পরবর্তীকালে ভারতে ইসলামদের আগমন হয় মালাবার উপকূলে, আরব বণিকরা ব্যবসা করতে আসতো সেই হাত ধরে। ইসলামের আগমন হলে ভারতে ইসলাম সাহিত্য ছড়িয়ে পড়ে। সুলেমান, আল বিরুনি, আল মাসুদি, তাদের ইতিহাস থেকে আমরা ভারতের ইতিহাস জানতে পারি। গজনী সুলতান মাহমুদ 17 বার ভারত আক্রমণ করেছিলেন 1000 থেকে 1027 খ্রিস্টাব্দের মধ্যে। তার কাহিনী আমরা আল বিরুনি তহকিক ই হিন্দ বা কিতাব অল হিন্দ থেকে জানতে পারি। এছাড়া ফিরদৌসি, তিনিও ছিলেন গজনী সুলতান মাহমুদের একজন কবি, সফার কবি। তো তার লেখা শাহনামা থেকেও আমরা ভারতের ইতিহাস জানতে পারি। এতদূর প্রাচীন ভারতের ইতিহাস জানার জন্য আমাদের একটা গুরুত্বপূর্ণ কিছু উপাদান, প্রাচীন ভারতের ইতিহাস, এখান থেকে আমরা বিশেষ জানতে পারি। পরে ভারতে ইসলামদের আগমন যখন হয় 712 খ্রিস্টাব্দে, সিন্ধু প্রদেশ আক্রমণ করে, সিন্ধু রাজা ছিল দাহির, মোহাম্মদ বিন কাসেম নামে একজন আরবি সম্রাট, তিনি আক্রমণ করেন সিন্ধু রাজ্য, এবং তিনি সিন্ধু রাজ্যকে দখল করেন। তখন থেকে ভারতে ইসলামদের আগমন শুরু হয়, এবং 1192 খ্রিস্টাব্দে তৃতীয় পৃথ্বীরাজ চৌহানের সঙ্গে যুদ্ধে মোহাম্মদ ঘুরি তাকে হারিয়ে দেন, তরায়নের দ্বিতীয় যুদ্ধ, এবং সেদিন থেকে ভারতে ইসলাম যুগের অবতারণা ঘটে। এবং 1206 খ্রিস্টাব্দে কুতুবুদ্দিন আইবক দিল্লিতে সুলতানি সাম্রাজ্যের শাসনের মাধ্যমে ভারতের মধ্যযুগের সূচনা হয়, এবং বাংলাতেও সেই একই সময়ে মোহাম্মদ ইখতিয়ারউদ্দিন বিন বখতিয়ার খলজি তিনিও বাংলা আক্রমণ করেন, এবং লক্ষণ সেনকে পরাজিত করে বাংলা দখল করেন। সেই সময় নালন্দা বিহারও তিনি ধ্বংস করেন। তো এইসব কাহিনীগুলো আমরা জানতে পারি সাহিত্যিক ইতিহাস থেকেই। তো সাহিত্যের গুরুত্বপূর্ণ উপাদান, ইতিহাস রচনায় যে সাহিত্য গুরুত্বপূর্ণ উপাদান, সেটা আমরা স্বভাবতই দেখতে পাই। ভারতের ইতিহাস লেখার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ উপাদান হলো সাহিত্য। কিন্তু পুরনো দিনের ইতিহাস বা প্রাচীন ইতিহাস লেখার জন্য ভারতের সবচেয়ে বেশি যেটা গুরুত্বপূর্ণ, সেটা হলো প্রত্নতাত্ত্বিক উপাদান। তাছাড়া আমরা মেহেরগড় সভ্যতা, সিন্ধু সভ্যতা বা নর্মদা ভ্যালি, ভীমবেটকা গুহার কথা কোনোদিনও জানতে পারতাম না যদি না প্রত্নতাত্ত্বিক উপাদানগুলো আমাদের ইতিহাসের উপাদান রূপে দেখা হতো। আমরা যত এগিয়ে যাব মধ্যযুগ বা আধুনিক যুগ, তত ইতিহাসের উপাদানগুলো পরিবর্তিত হতে হতে যায়। যেমন আধুনিক যুগে আমরা আরও কিছু উপাদান পাই, যেমন ফটোগ্রাফি থেকে শুরু করে সরকারি নথিপত্র, আত্মজীবনী, স্মৃতিকথা, এগুলো ছাড়াও ইন্টারনেট, বিভিন্ন উপাদান আমরা পেয়ে থাকি আধুনিক যুগের ইতিহাস রচনাকে। আজকে ছিল প্রাচীন ভারতের ইতিহাস রচনা।
এবং প্রাচীন ভারতের ইতিহাস রচনার জন্য সাহিত্যের ভূমিকা। পরের ক্লাসে থাকবে প্রাচীন ভারতের ইতিহাস রচনায় বিভিন্ন প্রত্নতাত্ত্বিক উপাদানগুলি, তাদের ভূমিকা। প্রত্নতাত্ত্বিক উপাদানগুলির মধ্যে উল্লেখযোগ্য যেগুলো লেখ বা লিপি, মুদ্রা, সেই সঙ্গে প্রত্নতত্ত্বের যে উপাদানগুলো যেগুলো মাটি খুঁড়ে পাওয়া যায় সেই উপাদানগুলো নিয়ে চর্চা। আজকের ক্লাস কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর পরবর্তী ক্লাসে আমরা এর পরের উপাদান যেগুলো সেই উপাদানগুলো চর্চা হবে। পরে আমরা পাথরের যুগে পৌঁছে যাব। পাথরের যুগে প্রাচীন প্রস্তর যুগ, মধ্যপ্রস্তর যুগ এবং নব্যপ্রস্তর যুগের ভারতের ইতিহাস, ভারতের বিভিন্ন প্রত্নতত্ত্ব কেন্দ্রগুলি এবং পাথরের যুগের পর ধাতুর যুগ, এবং সেই ধাতুর যুগে কীভাবে মেহেরগড় সভ্যতার থেকে সিন্ধু সভ্যতার সূচনা হয় এবং সিন্ধু সভ্যতার থেকে আর্য সভ্যতার সূচনা হয়, তার ইতিহাস পরের ভিডিওগুলোতে আসবে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ধন্যবাদ।